রাত প্রায় 2:50 বিছানায় শুয়ে শুয়ে চ্যাট করছিল আফাফ। ছেলেটা আজ 17তে পা দিয়েছে। আজ অনেক হই হুল্লোড় করে জন্মদিন পালন করার পর ক্লান্ত শরীর নিয়ে বিছানায় শুয়ে চ্যাট করছে সে। মোবাইল টিপতে টিপতে এক পর্যায়ে সে খেয়াল করে রুমের জানালার পর্দার ওপর যেন একটা ছায়ামূর্তি। দেখে মনে হচ্ছে বারান্দায় কেউ একজন দাঁড়িয়ে আছে। বেশ অবাক হয় সে। জানালাটা খোলাই ছিল। মাঝে মাঝে পর্দাটা বাতাসে দোল খাচ্ছে। বাহির থেকে রোড লাইটের আলো সরাসরি জানলার পর্দার উপর এসে পড়েছে। এই জন্য বারান্দায় কেউ দাঁড়ালে তার ছায়াটাও সুস্পষ্টভাবে পর্দার গায়ে ফুটে ওঠে। ফোন বিছানার উপর রেখে উঠে দাঁড়ায় আফাফ। তার রুমের দরজাটা বন্ধ। কেউ ভিতরে ঢোকেনি। তাহলে বাইরে দাঁড়িয়ে আছে কে? চোর হবে নিশ্চয়ই। পর্দার আড়াল থেকে ছোট্ট করে উকি দেয় আরাফ। দেখে একজন লোক পিছন ফিরে দাঁড়িয়ে আছে। খুব স্লো মোশনে কেউ হ্যাপি বার্থডে টু ইউ লাইনটা গাইলে কেমন শোনাবে? আরাফ স্পষ্ট শুনতে পায়। লোকটা হ্যাপি বার্থডে টু লোকটা হ্যাপি বার্থডে টু ইউ লাইনটা সুরে স্লো মোশনে শেষ হয়ে যাচ্ছে। চারিদিকে নীরব শুনশান। রাতে আফাফের ভেতরটা যেন সেই শিশের শব্দে শীতলতায় একদম কেঁপে ওঠে। সে দৌড়ে রুমের দরজা খুলে ভেতরে চলে যায়। বাবা মাকে ডেকে তোলে। তাদের নিয়ে বারান্দায়ও আসে, কিন্তু এসে দেখে কেউই নেই। একদম খালি। তবুও ছেলে ভয় পেয়েছে। তাই ছেলেকে নিয়ে সেদিন নিজেদের কাছে ঘুম পাড়ায় আফাফের বাবা মা। হয়তো তারাও জানতো না এটা তার ছেলের সাথে কাটানো শেষ রাত। পরের দিন খুব সকালে আফাফের বাবা চিৎকার শুনে জেগে ওঠেন আফাফের মা। এক দৌড়ে ছুটে যান তিনি। আফাফ কখন তাদের পাশ থেকে উঠে চলে এসেছে জানে না ওনারা। আফাফ তার রুমে ঘাড় কাত করে যেন আফাফের বাবা মার দিকেই তাকিয়ে আছে। লাশটা আফাফের মায়ের ওড়নার সাহায্যে ফ্যানের সাথে ঝুলছে। আফাফের আম্মু আর নিতে পারলেন না, ওখানেই জ্ঞান হারালেন। একমাত্র বুকের ধন যদি কেউ হারিয়ে ফেলে কেমন লাগতে পারে, তা আমরা বুঝবো না। যার হারিয়েছে কেবল সেই বুঝবে। পুলিশ এসে লাশ নামায়। লাশের গলায় একটা চিরকুটে লেখা, আমি আফফাফ। আমার বাবা একজন ডাক্তার, অসাধু ডাক্তার, কালো ব্যবসায়ী, তাই আমার এই পরিণতি। চিরকুটটার লেখাটা হাতে লেখা নয়, টাইপ করে প্রিন্ট করা। পোস্টমর্টম রিপোর্ট আসে, ভিকটিম এর গায়ে কোনো খুন করার আলামত নেই, শুধু গলায় ফাঁস দেওয়ার চিহ্নই তার পেয়েছে। কিন্তু চিরকুটে লেখার দ্বারা মানে খুন হচ্ছে। কাগজে হাতের ছাপ পড়ে না। যে ডিএনএ টেস্ট করাবে, এগুলা কফির মগে চুমুক দিতে দিতে বর্ণ বলে উঠল, বুঝলি তুরান, খুন হলে সম্ভাবনা একটাই আছে। খুনি শুধু ওড়না দিয়ে ভিকটিমের গলায় পেঁচিয়ে ধরে, তারপর বডি টাচ না করে শুধু ওড়নার এক প্রান্ত ধরে উঠিয়ে ফ্যানের সাথে ঝুলিয়ে দেয়। কিন্তু এ দুটোই অসম্ভব। প্রথমত ওর বাবা মা টের পেত, কারণ এভাবে খুন করার সময় প্রচুর শব্দ হতো। দ্বিতীয়ত কেউ লাশের বডি না ধরে ফ্যানের সাথে ঝুলাবে কিভাবে? সম্ভাবনা আরও একটা আছে, আফাফ আত্মহত্যা করেছে। আত্মহত্যার পর কেউ চিরকুট ঝুলিয়ে দিয়েছে, যাতে ওর বাবা সারা জীবন নিজের খারাপ কাজের জন্য অনুতাপ করে। বর্ণের এইরকম কথা শুনে তুরান আস্তে করে বলে ওঠে, এগুলো তো আমিও বুঝি। তোমার চোখ দেখে মনে হচ্ছে আরো কিছু ভাবছো। বলো তো কি? খালি কফির কাপটা টেবিলে রাখে বর্ণ, আর বলে ওঠে, যা, আরও এক কাপ কফি নিয়ে আয়, তারপর বলছি। এই শীতের রাতে তুরান না পারছে বাকি কাহিনীটুকু শুনে থাকতে, আর না ইচ্ছে করছে আর এক কাপ কফি বানিয়ে আনতে। এত কিছু ভাবার পরও তুরাগ বলে ওঠে, যাও, শুনবো না তোমার কাহিনী। আমি পারবো না এখন বানাতে। তোমার বাকি কাহিনী তুমিই শোনাও। এই বলে গায়ে কম্বল টেনে দিয়ে শুয়ে পড়ে তুরান। তবে শুয়ে শুয়ে ভাবতে থাকে রহস্যটা কি হতে পারে। এইদিকে বর্ণ ভাবতে থাকে, ওর বাবা পুলিশের অবসরপ্রাপ্ত এসআই, ওর বয়স 22, পড়ালেখা ইঞ্জিনিয়ারিং লাইনে করলেও ক্রাইম এবং অপরাধ জগতের যাবতীয় জট খোলার জন্য সবসময় মাথা ঘাটায়। ইতিমধ্যেই সে পার্সোনালভাবে অনেক রহস্য সমাধান করেছে। তুরান হলো বর্ণের 2 বছরের ছোট মামাতো ভাই। পড়াশোনা করার সুবাদে গ্রাম থেকে এসে বর্ণের সাথে থাকে। গল্প শোনার লোভ তার ছোটবেলা থেকেই। বর্ণের আজগুবি কর্মকাণ্ড এবং রহস্যের জট খোলা উপযুক্ত একজন কাঠস্রোতা। বর্ণে চিন্তা গুণ বর্ণ ওকে বলে, ও শুধু হা করে শুনে। হুম, ঠিক, হ্যাঁ, আসলেই। নিজে ভালো খারাপ
কোনো মত দেওয়ার অভিপ্রায়, ইচ্ছে কিংবা সামর্থ্য একদমই থাকলে ইদানিং সে বর্ণের সাথে আলোচনা করে একটু আধটু বর্ণ তার গোয়েন্দাগিরি চালানোর জন্য উপযুক্ত একজন শিষ্য পায়। তবে বর্ণের দলে বর্ণ আর তুরাগ একা না, পাশের বাড়ির এক আঙ্কেলও মাঝে মাঝে কফি কিনে নিয়ে আসেন। নতুন রহস্যের গন্ধ পেলেই কেমন যেন হিরো হয়ে যান তিনি। তার কথাবার্তা সবকিছু চেঞ্জ হয়ে যায়। সিগারেট টানতে টানতে সে কাল্পনিক জগতে সমস্যার সমাধান করে দেন। তবে এবারের কেসটা অনেক জটিল। ওর বাবা মা থেকে পুলিশ জানতে পেরেছে কেউ একজন হ্যাপি বার্থডে টু ইউ সুরে খুব স্লো মোশনে শীষ বাজাচ্ছিল। বর্ণও সেভাবে চেষ্টা করে, মারাত্মক ভয়ানক শব্দ। গভীর রাতে গা যেন একদম শীতল করে দেয়। বর্ণের চোখের সামনে একটা দৃশ্য ভেসে ওঠে। কোন এক সাইকো ব্যক্তি একটা মানুষকে কুপিয়ে খুন করার পর এভাবে শীষ বাজাতে বাজাতে চলে যাচ্ছে। গায়ের লোম খাড়া হয়ে যায় বর্ণের। আজ আর ভাবার সময় নেই, তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে হবে। তবে শুয়ে পড়েও যেন ঘুম হচ্ছে না। বারবার একটা কথাই মনে হতে লাগলো বর্ণের, ছেলেটার বাবা মা খুনটা করেনি তো? নিজের সন্দেহের বাইরে থাকার জন্য হয়তো নিজের নামে একটা চিরকুট বানিয়ে ঝুলিয়ে দিয়েছে। কিন্তু তাই যদি হয়, তবে মোটিভ অফ মার্ডার কি হতে পারে? গোয়েন্দাগিরি করার সবচেয়ে কষ্টের কাজ হচ্ছে মোটিভ অফ মার্ডার, মানে খুন করার উদ্দেশ্য খুঁজে বের করা। এজন্য খুনের সাথে জড়িত প্রতিটা মানুষের অতীত নিয়ে ঘাটা লাগে। খুব কঠিন কাজ। তবু রহস্যের গন্ধ যেখানে পেয়েছে সেখানে হাত গুটিয়ে বসে না থেকে একটু একটু চেষ্টা করে দেখাই যাক কি হয়। পরের দিন সকালেই বাসে এসে হাজির জহির আঙ্কেল। সাথে করে নিয়ে এসেছেন টোস্ট বিস্কুট, কফির প্যাকেট আর সিগারেট। টেবিলের ওপর সাজানো দাবার কোট থেকে কালো ঘরের ঘোড়ার আড়াই চাল চেলে জিজ্ঞেস করলেন, কেসটা হাতে নিয়েছো? আমি তো পুলিশ না আঙ্কেল। বর্ণের এরকম কথা শুনে তার জহির আঙ্কেল থতমত খেয়ে বলে ওঠে, পুলিশ না মানে? এই যে ধরো, আমি আর তুমি, আমরা দুজন কেসটা নিয়ে আগাতে থাকি, দেখি কি হয়। তুরান, কফির প্যাকগুলো নিয়ে 3 কাপ কফি বানাতো কড়া করে। তুরানকে কফি বানাতে বলার পর তার আঙ্কেলকে উদ্দেশ্য করে বর্ণ বলে উঠল, আপনার সাথে যদি রহস্য সমাধানে নামি, তবে তো রহস্য আর উদ্ঘাটন করা লাগবে না, নিজেরাই রহস্য হয়ে যাব আঙ্কেল। সিগারেট ধরিয়ে একটা টান দেয় জহির আঙ্কেল গম্ভীর গলায় বলে। কেন? বর্ণ জবাব না দিয়ে সাদা ঘরে মিনিস্টার দিয়ে কালো ঘোড়াটাকে খেয়ে ফেলে। তারপর বলে, দেখুন, চেকমেট। অগোছালো খেলায় একটা চাল ভুল হতেই পারে। রহস্য জগৎটা দাবার চেয়ে অগোছালো। এখানে একটা চালও ভুল হওয়ার সুযোগ নেই। ভুল হলেই তুরান রান্নাঘর থেকে কথাটা সম্পূর্ণ করে। চেকমেট। তুরানের কথা শুনে গভীর চিন্তায় মত দিল বর্ণ। ভেবেছি আমাদের আফাফের বাসাটায় যাওয়া দরকার একবার। শুধু গলায় একটা চিরকুট ঝোলালেই তো আর আত্মহত্যাকে মার্ডারে রূপান্তর করা যায় না। এই কথা শুনে তার জহির আঙ্কেল বলল, তাহলে আর দেরি কেন? গাড়ি তো আমার নিচেই পার্ক করা। একটু ওয়েট করো, আমি ড্রাইভারকে ফোন দিচ্ছি। তা আর দরকার হবে না আঙ্কেল, গাড়ির ইন্স্যুরেন্স করা আছে না? হ্যাঁ আছে। তাহলে আমিই চালাবো। তার আঙ্কেলের মুখ কালো হয়ে আসলো। তিনি তার গাড়ির আগের বর্ণের কাছে চালাতে দিয়েছিলেন। যে জোরে গাড়ি চালায়, কখন আবার কাকে পিষে দিয়ে গাড়ি শুদ্ধ থানায় পৌঁছবে কে জানে। মনে মনে এমনটা ভেবেই জহির আঙ্কেল তোতলাতে তোতলাতে বলল, দেখি দেখো দেখি বেটা কি হয়েছে। আমি আগেই জানতাম যে আমাদের কোথাও বের হতে হবে, তাই ড্রাইভারকে আগে থেকেই বলে রেখেছি। আচ্ছা, আমরা ট্যাক্সি করে যাব, আপনার গাড়িতে উঠবো না। কেন উঠবে না কেন? আরে এত করে যখন চাচ্ছে দিন না ড্রাইভিং করতে। আর বর্ণ ভাই, আপনি আস্তে চালাবেন কিন্তু। গাড়ির ইন্স্যুরেন্স করা থাকলেও আমাদের জীবনের কোনো ইন্স্যুরেন্স নেই। বলতে বলতে তুরান কফি নিয়ে আসলো। সিগারেটটা একটা শুকটান মেরে চোখ বুজে আঙ্কেল বলতে লাগলো, ব্যোমকেশ বক্সী, ফেলুদা সবাই আমার মতো সিগারেট খেতে খেতে গোয়েন্দাগিরি করতো। আমার কিন্তু জন্ম থেকেই ইচ্ছে গোয়েন্দা হব। দেখিস তোরা, এই খুনের রহস্য তো আমি ঠিকই বের করব। তবে হাতে একটা বন্দুক না থাকলে আসলে জমে না, বুঝলি? প্রদোষ মিত্রর মতো ছোট্ট একটা কালো বন্দুক। ভিলেন পালাবে, আমি গুলি করব, ঠাস ঠাস ঠাস।
হঠাৎ ফোনে রিং হওয়ার শব্দ শুনে হুঁশ ফেরে তার। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে বর্ণ বলল, কতক্ষণ গাড়ির সামনে দাঁড়িয়ে আছি? বলি, আপনি নামবেন নাকি আমরা ট্যাক্সি করে চলে যাব? মেজাজ খারাপ হয় জহির আঙ্কেলের, মনে মনে হিংসা হয়। বর্ণের কথা সে কত মনোযোগ দিয়ে শুনেন, অথচ বর্ণ তার কথায় সেভাবে কান দেয় না। গল্প করার জন্য বর্ণের চেয়ে তুরাক ছেলেটাই উপযুক্ত বটে, কিন্তু রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারের গল্প শোনার জন্য বর্ণের বিকল্প নেই। সিঁড়ি দিয়ে নামতে নামতে সে আরো একটা গভীর চিন্তার ভেতর পড়ে যায়। গাঢ় সিলভার কালারের গাড়িটা সাই সাই করে এগিয়ে চলছে। তুরান আঙ্কেলের মুখের দিকে তাকিয়ে আছে অন্যান্য দিনের মতো। তুরান আজ মজা পাচ্ছে না। সজোরে গাড়ি চালাচ্ছে, তবু আঙ্কেল ভয় পাচ্ছে না। কিছু একটা চিন্তায় তিনি মগ্ন। তুরান হাত ধরে ঝাঁকি মেরে বলে, কি চিন্তা করছেন বলুন তো মশাই? সে ভারী রহস্যজনক চিন্তা তরুণ, তুই বুঝবি না। আরে বলুন না। ওনার আবার রহস্য? দেখো, আগের মতো কাকের ডিম 2 দিন দেরিতে কেন ফুটলো সেটা নিয়ে হয়তো চিন্তা করছে। বনের কথা শুনে হেসে ওঠেন তুরান। মুখ গম্ভীর করে বসে থাকে জহির আঙ্কেল। অতঃপর বর্ণ আর বলতে লাগলো, তাই এবার বলুন, আপনার কি রহস্য নিয়ে এত চিন্তা? বর্ণের প্রশ্নের উত্তর জহির আঙ্কেল দিবেন না, তাই চুপ করেই বসে থাকেন। গাড়ির গতি কমে আসে। তিনজনই বুঝতে পারে গন্তব্যে পৌঁছে গিয়েছে তারা। গাড়ি পার্ক করে সরাসরি 3 তলায় উঠে যায় তিনজনই। দরজা নক করতেই কাজের বুয়া এসে দরজা খুলে দেন। পরিচয় জানতে চাইলে জহির আঙ্কেল বলেন, আমরা ডাক্তার বাবুর কাছে এসেছি। উনি তো বাসায় নেই। ভাবি সাহেবা থাকলেও চলবে। কি কাজ? আফাফের ব্যাপারে তদন্ত। মেয়েটা পুলিশ টুলিশ কিছু একটা ভেবে অত্যন্ত বিনয়ী হয়ে গেল। তারপর বলল, স্যার, আপনারা ভিতরে ডইকা বহেন, আমি অখনই ডাইকা দিতাছি খালাম্মাকে। চারিদিকে বেশ সাজানো গোছানো। টাকা পয়সা যে ভালোই আছে তা দেখেই বোঝা যাচ্ছে। একটা সাদা শাড়ি পরা একজন মহিলা এলেন। চোখ দেখেই বোঝা যাচ্ছে তিনি ঘুমায় না, সাথে কান্নাকাটিও অনেক করেন। কথাটা অস্বাভাবিক নয়। বর্ণ জহির আঙ্কেলকে দেখিয়ে দিয়ে বলল, আন্টি, উনি অনেক বড় একজন গোয়েন্দা। আমরা ওনার সহযোগী। আমরা এখানে এসেছি একটু বাসাটা দেখতে। আফাফের মতো মিষ্টি একটা ছেলের সাথে যা হয়েছে তাতে অপরাধীর শাস্তি পাওয়া উচিত। এই কথা শুনে গর্বে জহির আঙ্কেলকে বুক ফুলে উঠল। বাসার অপর পাশে পর্দার আড়ালে দাঁড়িয়ে সবই দেখছিল ওই বাসার কাজের মেয়ে লাবণী। জহির আঙ্কেলকে গল্প শুরু করে আফাফের আম্মুর সাথে। কথাগুলো এই যে, আমি হচ্ছে গিয়ে শখের গোয়েন্দা আপা, বুঝলেন? তবে আমার লাইফে সাকসেসের পরিমাণ এতই বেশি যে আমি প্রফেশনাল ভাবে গোয়েন্দাগিরি করতাম। এতদিন আমাকে গোয়েন্দা বিভাগ থেকে নোবেল দিত, কিন্তু আমি নন প্রফিট বিজনেসম্যান। নোবেল দিলেও আমি নিতাম না, তাদের মুখের উপর ফেলে রেখে চলে আসতাম। নন প্রফিট হলে সেটা বিজনেস হলো কিভাবে? আর বিজনেস আবার নন প্রফিট হয় কিভাবে? আফাফের মা নির্বাক চোখে তাকিয়ে আছে ওদের দুজনের দিকে। বর্ণ এই বাসার কাজের মেয়ে সাহায্য নিয়ে ডেকে আফাফের রুমে প্রবেশ করে, সবকিছু ভালোভাবে পর্যবেক্ষণ করতে শুরু করে। এদিকে জহির আঙ্কেল আফাফের আম্মুকে তার 99% সাকসেসের গল্প শোনাতে থাকে। একবার গিয়েছিলাম বান্দরবন, সাথে আমার অ্যাসিস্ট্যান্ট রাখা ছিল, আর সেটাও ছিল মডার্ন কেস। শেষ পর্যন্ত কি হয়েছিল জানেন? নিজ বউ আপন শাশুড়ির পেটের বউকে তার নিজের স্বামী খুন করে ফেলে, তারপর দোষ চাপিয়েছিল বেচারা কাজের লোকের উপর। তদন্ত করে আমি বের করে ফেলেছি যে ওই প্রতারক স্বামী খুনি। নিজের বউকে দা দিয়ে কুপিয়ে 28 টুকরো করেছিল। চোখ দুটো আবার বের করে শাকের সাথে ভাজি করে খেয়েছে। ভাবতে পারেন, নরপিশাচ ছিল একদম। আফাফের মায়ের মুখ হা হয়ে যায় এসব শুনে। মনে মনে হাসে তরুণ। সে যাত্রায় বেচারা জহির বাবুর বান্দরবনের মুদি দোকানেও বের হয়নি ভয়ে, আর এখন বর্ণের ক্রেডিট নিজের ঘাড়েই চাপাচ্ছে। এদিকে চাপাচাপি চললেও ওপাশে কাজ ঠিকই চলছিল। আপাপের রুমে ড্রয়ার থেকে শুরু করে সবকিছু তন্ন তন্ন করে খুঁজে বর্ণ। তারপর আসে বারান্দায়। বারান্দার পাশ থেকে একটা সুপারি গাছ, চিকন সোজা লম্বা। এই গাছটা বেয়ে অনায়াসে বিড়াল এসে পড়ে বারান্দায়। বারান্দায় দরজা খোলা রাখার সুযোগ নিয়ে কতবার যে বিড়াল মাছ চুরি করেছে তার ইয়ত্তা নেই। জানাই লাবণী। কথাটা সত্যতাও রয়েছে। সুপারি গাছের শ্যাওলা ধরে রয়েছে, বিড়ালের নখের আঁচড় স্পষ্ট।
আফাপের রুমে দেওয়ালে ডার্ক শেড, ফ্রেম করা বিভিন্ন রকমের ছবি। একটা ব্যাপার বর্ণের নজর এলো না, ঔষধের ট্যাবলেটের পেছনে থাকা পাতলা গোল একটা অংশ। সাথে সাথেই সেটাকে সংগ্রহ করে ফেললো ফাহাদ। তাড়াতাড়ি ফিরে এসে আফামের আম্মুর কাছে জানতে চায়, আন্টি, আপনারা কি কন্টিনিউয়াসলি কোনো ওষুধ খান নাকি? হ্যাঁ, খাই। ওষুধগুলো কোথায়? আমার একটু দেখা দরকার। অতঃপর লাবণীকে ডাক দিয়ে ওষুধের বক্স আনার আফাপের আম্মু। আঙ্কেলও কি ওষুধ খায় কন্টিনিউয়াসলি? এই বয়সে শরীর ঠিক রাখার জন্য তো খেতেই হয় কিছু। আমার এবং তার সব ব্যবহৃত ঔষধগুলো ওখানে রাখা আছে। ঝটপট নামগুলো টুকে নেয় বর্ণ। আফাপের মায়ের সাথে কথা বলার সময় বর্ণের ফোনে একটা কল আসে। নিয়মগতভাবেই কলটা রিসিভ করে তুরান। ওপাশ থেকে কিছু একটা শোনার পরেই ধপ করে ফ্লোরে বসে পড়ে সে। কিরে, কি হয়েছে তরুণ? এতক্ষণ চুপ মেরে থাকা জাহির আঙ্কেলের মুখ খুলে, আঙ্কেল? অসহায় চোখে জহির আঙ্কেলের দিকে তাকিয়ে তুরান বলে, খুন হয়েছে, খুন। 28 বছরের এক লোক খুন হয়েছে, তার গলায় একটা চিরকুট ঝোলানো। আমি একজন ধর্ষক। আরিফা নামের 7 বছরের মেয়েকে ধর্ষণ করার জন্য আজ আমার এই পরিণতি। বলো কি? লাশ কোথায়? ঘটনাস্থলে আছে, পুলিশ যাচ্ছে লাশ আনতে। আমরা দেরি করছি কেন? ঠিকানা নাও, আমাদেরও তাড়াতাড়ি লাশের কাছে যেতে হবে। আফাপের মায়ের কাছ থেকে বিদায় নেয় মুহূর্তে, আমরা আবার আসবো। বলেই বের হয়ে পড়ে বর্ণ। জহির আঙ্কেল ও তুরান। গাড়ি চলছে উত্তরার দিকে। চিন্তিত দৃষ্টিতে তাকিয়ে বর্ণের উদ্দেশ্য করে বলল জহির আঙ্কেল। বর্ণ, একটা প্রশ্ন করি? তুরান মাঝখান থেকে বলল, আপনার সেই সকল রহস্যের ভার বুঝিয়ে আর বইতে পারছি না। ডানে বামে মাথা নাড়িয়ে আঙ্কেল জ্বালানো। না, বইতে পারছে না। এর সমাধান চাই। কি জানতে চান বলুন। না মানে, তুমি সকালে আমি চোখ বুজে সিগারেট টান দিতে না দিতেই 1 কাপ কফি খেয়ে নিচে নেমে গেলে কিভাবে? এত গরম কফি মানুষ 2 সেকেন্ডে কিভাবে খায়? রহস্য কি? তুরান ও বর্ণ দুজনেই হেসে ওঠে। বর্ণ বলে, এটার চাইতে তো তোমার আগের কাকের ডিমের রহস্যটাও ভালো ছিল। কথা বলতে বলতে গাড়ি এগিয়ে চলে। দুটো খুনে চিরকুটে লেখা। দুটো খুন একই অন্যের সাথে লিঙ্কড। মনে মনে খুব এক্সাইটেড বর্ণ। বড় একটা রহস্যের ভেতর ডুব দিতে যাচ্ছে সে। দু হাত এবং পা চিকন একটা গাছের সাথে শক্ত করে বাঁধা। একটা চিকন রড কানের এপাশ ওপাশ দিয়ে ঢুকে ওপাশের কান দিয়ে বের হয়ে গিয়েছে। লাস্টার নাক মুখ ভয়ঙ্কর রকমের বিকৃত। রড গরম করে কেউ নাক মুখ ছিদ্র করে দিয়েছে। চোখের পাতা ছিঁড়ে যাওয়ার ভিতর থেকে একটা চোখের অনেকখানি সাদা অংশ দেখা যাচ্ছে। এই ছিল লাস্টার খুন করার পদ্ধতি। অতঃপর তুরান বলে উঠল, রডটায় হাতের ছাপ পাওয়া যাবে নিশ্চয়। খুনির ফিঙ্গারপ্রিন্ট পেয়ে গেলে রহস্যের জট খোলা খুব একটা কঠিন হবে না। তুরানের মাথায় চাটি মারে বর্ণ আর বলে, আমার সাথে থেকে এই শিখলি এতদিনে? দেখিস না, রড গরম করে নাকে মুখে চেকা দেওয়া হয়েছে। তো কি হয়েছে? তো তার হাতে গ্লাভস ছিল। ও আচ্ছা। ধর্ষণের শাস্তি দেওয়ার জন্য লোকটা খুন করেছে এবং সূচালো রডের এক প্রান্ত গরম করে সেটাকে মার্ডার ওয়েপন হিসেবে ব্যবহার করা হয়েছে। একটা জিনিস তো ক্লিয়ার? কি জিনিস? অনেকক্ষণ বাদে উৎসুক চোখে প্রশ্ন করলো জহির আঙ্কেল। অতঃপর তুরান হাসি মাখা মুখেই প্রশ্নটা করলো, লাশটা যার তাকে খুনের আগে পিছন দিক থেকে গরম রড ঢুকিয়েছিল তা মোটামুটি শিওর। এতটা শিওর হয়ে বলছো কিভাবে? মার্ডার করার জন্য রডের চেয়ে চাকুই ভালো। রড দিয়ে খুন করতে খুনিরও কম কষ্ট হয়নি। এক প্রান্ত সূচালো রডের আইডিয়াটা তার মাথায় আসার কারণ কি? কারণ খুঁজলে পিছন দিকে গরম রড ঢোকানোর প্ল্যানটাই পাওয়া যাবে। লাশটা পুলিশ এখনো সরাচ্ছে না কেন? এরকম একটা মার্ডার লাশ সরাবে তার আগে তারা সাধারণ ক্লু খুঁজবে। জহির আঙ্কেল লাশ নিয়ে যাওয়ার সময় সাথে যাবেন। পোস্টমর্টম রিপোর্ট আসলে সেই রিপোর্ট 1 কপি নিয়ে আসবেন। আপনাকে তো চিনেই, চাইলেই দিয়ে দিবে। আমি আর বর্ণ এখানে একটু গবেষণা চালাবো। জহির আঙ্কেল এমন একটা জিনিস সবার পছন্দ। আঙ্কেলের প্রতি তিনি খুবই সিরিয়াস। ছোট খাটো কাজ তিনি খুব মন দিয়েই করেন। জহির আঙ্কেল সেখানে পুলিশের সাথে রেজিস্ট্রেশন এরিয়ার বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলেন। তুরানকে নিয়ে বর্ণ সরে আসলো মার্ডার প্লাস থেকে একটু দূরে। অতঃপর বর্ণ বলে উঠল, তুরান, ব্যাপারটা কি বলতো? কি?
আশেপাশে কোনো আগুন জ্বালানো দেখছি না, তবে রড গরম করলো কিভাবে? খুন করার আগে হয়তো বাসায় বসে টর্চার করা হয়েছিল, আধমরা করে এখানে নিয়ে এসে মেরে ফেলেছে। সাবাস। তার মানে গাড়িতে করেই এই নির্জন হাইওয়ে এর পাশে অর্ধ মৃতদেহ নিয়ে আসা হয়েছিল। এছাড়া আর উপায় নেই। আচ্ছা চল চারদিকটা ঘুরে দেখি, আরো কিছু পাওয়া যায় কিনা। বর্ণ ভাই, আমরা কি এটা সিরিয়াসলি কিলিং বলতে পারি? সিরিয়াল কিলার বাংলাদেশে খুব একটা নেই, তবে সিরিয়াল কিলারদের একটা নির্দিষ্ট প্যাটার্ন থাকে খুন করার। অনেকেই মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে সিরিয়াল কিলিংয়ে নিজেকে জড়িয়ে ফেলে। সেক্ষেত্রে কোনো একটা নির্দিষ্ট পদ্ধতিতে খুন করে সে নিজের ভিতর প্রশান্তি ফিল করে। কিন্তু এখানে তো মার্ডারের পরে চিরকুট ধরিয়ে দেওয়া হচ্ছে, মানে কাজ যে একই ব্যক্তির, সে ব্যাপারটা ক্লিয়ার। এরকম খুন হওয়ার সম্ভাবনা ভবিষ্যতেও রয়েছে আরো। বলা যায় না, তবে দেখি। আচ্ছা তুরান, মনে হচ্ছে চারদিকে ঘুরে লাভ হবে না তেমন একটা। পুলিশ লাশ নিয়ে গেছে। চলো ওখানে গিয়ে আশেপাশের গাড়ির চাকার ছবি তুলি, পরে হয়তো কাজে দিবে। আচ্ছা চলো যাওয়া যাক। ছবি সংগ্রহ করে ট্যাক্সি করে বাসায় ফিরছিল তুরান, হঠাৎ জহির আঙ্কেলের ফোন। পোস্টমর্টম নাকি আজকে করা হবে না, লাশ ফ্রিজারে রাখা আছে। তবে প্রাথমিক পরীক্ষা চালানো হয়েছে, বর্ণের অনুমান সঠিক। পেছন দিক থেকে পেছন দিক থেকে রড দ্বারা ক্ষতবিক্ষত করা হয়েছে জানালেন তিনি। অতঃপর তুরান বিড়বিড় করে বলতে থাকে, কিন্তু লোকটা কাকেই বা ধর্ষণ করেছিল? ভালো কথা মনে করেছিস তুরান। কাল একবার আফাফের বাবার সম্পর্কে খোঁজ নিতে হবে। সে কি আসলেই ডাক্তারি পেশার আড়ালে অপরাধ করে যাচ্ছেন কিনা। কিন্তু সেটা আমরা কিভাবে বুঝবো? আফাফের বাবা আমাদের চিনেন না, দেখেননি আমরা রোগী হয়ে যাব। ব্যাপারটা কিন্তু কম ইন্টারেস্টিং হবে না? তবে আফসোস একটাই, তুরান দ্বিতীয় খুনের ঘটনাকে আমরা শুধু ক্লু হিসেবে ইউজ করা ছাড়া আর কিছুই করতে পারবো না। আমাদের এগোতে হবে প্রথম খুনটাকে কেন্দ্র করে। আমার কাছে ওষুধের খোসার একটা টুকরা আছে, এটাকে ফরেনসিক ল্যাবে পাঠাতে হবে। তাহলে ট্যাক্সি নিয়ে চল, ল্যাবের দিকে চলে যাই একদম। আচ্ছা চলো। পরের দিন সকালবেলা জহির আঙ্কেল খুব সকাল সকাল বর্ণির বাসায় চলে আসেন, হাতে একটা হলুদ খাম। আজ আর তিনি কফি নিয়ে আসেননি, শুকনা মুখে কাঁপতে কাঁপতে হাজির হয়েছেন আর বলতে লাগলো, বর্ণ, তুরান, আমি রিজাইন নিচ্ছি। আমি আর গোয়েন্দাগিরি করব না। কি হয়েছে আঙ্কেল? দেখ, আমাকে চিঠি পাঠিয়েছে। চিঠিতে লেখা, আপনি যদি আর অজ্ঞাত চিরকুটে খুনির ব্যাপারে নাক গলান, তাহলে আপনাকে ধরে এনে রড গরম করে পিছন দিক থেকে, হা 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 হা, সময় থাকতে কেটে পড়ুন। আঙ্কেল, তা কি করে হয়? এত দূর এগিয়েছি কাজটা নিয়ে, এখন যদি এভাবে ছেড়ে দেই? আমি শান্তিতে মরতে চাই বাছা, এত কষ্ট পেয়ে না। আমাকে মাফ করে দিও। আমি গেলাম। একটা চিঠিতেই হিরো একদম জিরো হয়ে গেল। বর্ণ, তুমি বুঝছো না কেন ভিতরে কি চলেছে? চিঠিটা তুরান পাঠিয়েছে আপনাকে, আর তাতেই আপনার হাওয়া ফুস। তুমিও না বর্ণ, আসলেই বোকা। তোমরা আমাকে একটু ভয় দেখাতে চিঠি পাঠিয়েছো। আমি তো বুঝি আমি ভয় পেলে তোমরা মজা পাবে, তাই অভিনয় করলাম একটু। মানলাম একটু ভয় আছে আমার। ভয় থাকলেও কিন্তু ওয়াইল্ড আছি। বুড়োর কথা শুনে কেউ আর চুপ করে থাকতে পারল না, তিনজনই অট্টহাসিতে মেতে ওঠে। হি হি করে ভেতরে হঠাৎই ফরেনসিক ল্যাব থেকে ফোন আসে। Sorry, ঔষধের প্যাকেটের টুকরার ভিতরে যে ওষুধটা ছিল তার নাম ডার্ক মিকাম। বর্ণর সাথে সাথে ওষুধের নাম লিখে গুগলে সার্চ দেয়। ডার্ক মিকাম হচ্ছে একটা হাই পাওয়ারের ঘুমের ওষুধ। এই নামের ঔষধ আফাফের বাবা কিংবা মায়ের কেউই খায় না। প্রথম একটা জট হয়তো খুলে গেল বর্ণের সামনে। এবার সঠিক পথে আগানোর পালা। বর্ণকে এক্সাইটেড দেখে তুরাগ উৎসুক কণ্ঠে প্রশ্ন করে, কি হয়েছে ভাই? যেদিন আফাফ খুন হয় সেদিন ওর জন্মদিন ছিল, রাইট? জহির আঙ্কেল দুঃখ নিয়ে বললেন, বেচারা জন্মদিন আর মৃত্যু দিবস একসাথে পালন করবে ওর বাবা মা। আহারে, সকালে কেক কেটে জন্মদিন আর সন্ধ্যায় কান্না করে মৃত্যু দিবস। আঙ্কেলের কথা শুনে বর্ণ তার দিকে তাকিয়ে বলল, আপনার জন্য একটা শব্দ রহস্য খুঁজে পেয়েছি আঙ্কেল। কি কি রহস্য? শব্দ রহস্য।
বলো বলো, 1 সেকেন্ডের সমাধান করে দিব। একটা শব্দ যেহেতু জন্মদিন, অপরটা মৃত্যুদিন না বলে মৃত্যু দিবস কেন বললেন? আঙ্কেলের দিকে চেয়ে হা করে ভাবতে লাগলেন জহির আঙ্কেল। আসলেই তো, মৃত্যুদিন বলতে কি কোনো শব্দ আছে নাকি নেই? দেখেছিস কেমন চুপ করিয়ে দিলাম? ব্যাপারটা তবে আগে থেকেই প্ল্যান করা ছিল। জহির আঙ্কেল মাথা চুলকাতে চুলকাতে উঠে পড়লেন আর বলতে লাগলো, বুঝেছিস বর্ণ, সিগারেট না টানলে আসলে রহস্য সমাধান হয় না। একটা সিগারেট খেয়ে তোর প্রশ্নের উত্তর দিচ্ছি। জহির আঙ্কেলের কথা শুনে বাকি দুজনেই হাসলো। জহির আঙ্কেলের প্রথম বর্ণের বাসায় আসেন সেই 1 বছর আগে। বর্ণের ভয়ানক বাজে স্বভাব, কথা কম বলা, নিজেদের পাড়া প্রতিবেশীর সাথেও কথা কমই বলতো সে। মাঘ মাসের মাঝামাঝি সময়ে এক মাঝরাতে তুরানের সাথে রাস্তা দিয়ে হেঁটে বাসায় ফিরছিল বর্ণ। হঠাৎই সে লক্ষ্য করলো তার প্রতিবেশী এক আঙ্কেল তার বাসার দরজার সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলছে, সুষমা, প্লিজ দরজাটা খুলো। আমি আর কোনোদিন ও ভাবের সাথে কথা বলবো না, প্রমিস করলাম। সারা শব্দ না পেয়ে দরজার সামনে দাঁড়িয়ে শীতে কাঁপছিল মাঝবয়সী লোকটা। বর্ণ এগিয়ে গিয়ে বলল, আপনি চাইলে আমার বাসায় আসতে পারেন। তোমার বাসায়? কে তুমি? আমার বাসা থেকে আমি তোমার বাসায় কেন যাব? রাত প্রায় 2টা, আপনি এখনো বাসায় ঢুকেননি তাই বললাম। তুমি এত রাতে বাইরে কি করো? আমার মাঝে মাঝে ফিরতেও দেরি হয়। চোর টোর নাকি? না আবার ছিনতাইকারী তুমি? সুষমা, দেখো ছিনতাইকারী চলে এসেছে, আমি শেষ আজ। বাসার ভিতর থেকে চিকন ঝাঁঝালো গলায় আওয়াজ আসলো, তোমার এসব অভিনয় আর চাঁদাবাজি আমি বুঝি না ভাবছো? বুড়ো বয়সে তোমার ভীমরতি পাইছে, আজ তোমার ঘরে ঢোকা বন্ধ। আমি ছিনতাইকারী নই। এক আঙ্কেলের বেশ কিছু টাকা চুরি হয়েছিল, চোর খুঁজে বের করে দিয়ে এসেছি। এরপর বাসার উদ্দেশ্যে হাঁটা দিল বর্ণ, পেছন পেছন তুরান। তাদের পিছনে হেঁটে আসলেন জহির আঙ্কেলও। অতঃপর জহির আঙ্কেল বলে ওঠে, আচ্ছা, কত টাকা চুরি হয়েছিল? কিভাবে সমাধান করলে? চোরকে কি পুলিশে দিয়েছো? কোনো উত্তর না দিতেই হাঁটতে থাকে বর্ণ। তুরান আঙ্কেলকে ঘটনার বিস্তারিত ব্যাখ্যা দিতে থাকে। অবশেষে বর্ণের বাসার সামনে চলে আসে তারা তিনজন। বাসায় দারোয়ান দরজা খুলে দেয়। আঙ্কেল নিজ থেকেই বলে ওঠে, হয়েছে কি জানো, আমি তোমাদের আন্টির সাথে রাগ করে বাইরে দাঁড়িয়েছিলাম, হাত পা ধরে কত জোরাজুরি করলো, তবুও ভিতরে ঢুকিনি। দেখো আমি চলে এসেছি, হয়তো কান্নাকাটি শুরু করে দিয়েছে ওইদিকে। আমি আজ আসি, তোমাদের গল্পের বাকি অংশটা অন্যদিন শোনাবো। বর্ণ এবার মুখ খুলল। আপনি কেন রাগ করেছেন আমার বউয়ের সাথে? রাগ করার কারণ খুঁজে পাচ্ছিল না আঙ্কেল। মনে হয় আন্টি পাশের বাসার আঙ্কেলের সাথে বেশি বেশি কথা বলে, তাই না? অপরিচিত কাউকে একথা বললে হঠাৎ ভীষণ রাগ করতে পারে তা ভেবে। বর্ণ হাসি দিয়ে আশ্বস্ত করে জহির আঙ্কেলকে বলতে লাগলো। আঙ্কেল রাগ করবেন না। অতঃপর তিনজন মিলেই বর্ণের রুমে চলে আসে। মা মারা যাবার পর বর্ণের বাবা দ্বিতীয় বিয়ে করেন। তাকে নিয়ে আপাতত ব্যস্ত থাকায় বর্ণ কত রাত করে ঘরে ফিরলো সেটা নিয়ে মাথা ঘামান না তিনি। সৎ মা বর্ণকে খুব ভালোবাসতেন হয়তো। বর্ণকে আগে ওর বাবা কড়া কড়া কথা শোনালেও ছেলে বড় হয়েছে, বাইরে কাজ করতেই পারে বলে বর্ণের বাবাকে শান্ত করে বর্ণের নতুন মা। বর্ণের বাবা সব বোঝেন, কিন্তু ২৬ বছর বয়সী মেয়ের কাছে একজন ৫২ বছর বয়সী পুরুষ অনেকটাই দুর্বল মানসিকভাবে। আঙ্কেল বর্ণের বাসায় আসার ঠিক আধা ঘন্টা পরেই তার স্ত্রী ফোন দিয়ে কান্নাকাটি শুরু করে। স্বামীকে বাইরে দাঁড় করিয়ে রেখে নিজেও ঘুমাননি সে। বাইরে দাঁড়িয়ে আঙ্কেল যখন চিৎকার করে এটা ওটা বলছিল, তার বউ না ঘুমিয়ে সেগুলো প্রত্যুত্তর দিচ্ছিল। কান্না করতে করতে ফোনের ওপাশ থেকে আঙ্কেল তার স্ত্রীর কথা ভেসে এলো। তুমি কোথায়? অনেকক্ষণ তোমার ডাক না শুনে বাইরে নেমে দেখি তুমি নেই। তোমার জন্য খাবার নিয়ে বসে আছি, তুমি চলে আসো, আমি আর রাগ করব না। এতক্ষণে বর্ণ আর তুরান বুঝতে পারে অনেক সাদাসাদির পরেও আঙ্কেল কেন ওদের সাথে খাননি। সে ঠিকই বুঝেছে ওপাশে তার বউ না খেয়ে আছে। সেদিন তখনই বর্ণ আর তুরানের কাছ থেকে বিদায় নেয় আঙ্কেল। তারপর থেকে আস্তে আস্তে বর্ণের বাসায় আসা যাওয়া শুরু, বর্ণের অনেক অভিযানের সঙ্গী হওয়া। বর্ণ মাঝে মাঝে আঙ্কেলের বাসায় যায়। বাসায় মায়ের চেয়ে কেন যেন আঙ্কেলের স্ত্রীকে বেশি আপন লাগে বর্ণের। গাড়ি এসে পৌঁছে যায় আফাপের বাসার সামনে। আফাপের আম্মুকে এখনো খুব বিষণ্ণ লাগছে। তাকে উদ্দেশ্য করে বর্ণ বলল, আন্টি, আফাফের খুনিকে বের করতে হলে আমাকে আপনার সাহায্য করতে হবে।
বাবা, আমি কি সাহায্য করব? ওই দিন জন্মদিনের পার্টিতে ঠিক কি খেয়েছেন আপনারা? প্রথমে কেক কাটি, তারপর বিরিয়ানি, সাথে শসা টমেটোর সালাদ, সবশেষে কোক। এগুলো আপনাদের সার্ভ করেছিল কে? লাবণী, ও আমাদের বাসায় থাকে। কেন? আপনাদের সেদিন খাবারের সাথে ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছিল? কি বলো? তবে হ্যাঁ, আমার সেদিন খুব ঘুম পাচ্ছিল। বর্ণের বাবা আমার আগেই নাক ডেকে ঘুমিয়ে পড়েন। এই কাজ কি লাবণী করেছে? আমার মনে হয় না। তাহলে কে? ওদের কথা শুনে এবার তুরান বলে ওঠে। ঘুমের ঔষধের প্যাকেটের টুকরো আফরার রুমে পাওয়া গিয়েছে। লাবণী যদি খাবারের ঔষধ মেশাতো, তবে ঔষধের টুকরো লাবণীর ঘরে বা ড্রয়িং রুমে পাওয়া যেত। আপনাদের লাবণী ছাড়া অন্য কেউ কি খাবার দিয়েছে আফাফের ফ্রেন্ডদের ভিতর? হ্যাঁ, একটা ফর্সা মতো ছেলে আমাদের সবাইকে গ্লাসে কোক ঢেলে খেতে দিয়েছিল। আমি বুঝেছি, এই ঔষধ ওই মিশিয়েছে। তোমরা দেখে নিও, ওই সেই মানুষ যে এই ঘুমের ঔষধ মিশিয়েছে। আমি আগে থেকে সব বুঝতে পারি। উক্ত কথাগুলো জহির আঙ্কেল গর্বের সহিত বলে উঠল। অতঃপর বর্ণ বলে উঠল। আন্টি, আফাফের ফোন বা পিসিতে ওর জন্মদিনের ছবিগুলো আছে? হ্যাঁ, আছে হয়তো, কিন্তু ওর ফোন আর পিসি দুটোই তো লক করা। ওর ফোনটা দিন, দেখি একটু। ফোনটা নিয়ে ফোন থেকে মেমোরি ও সিম খুলে ফ্ল্যাশ মারে বর্ণ। সিকিউরিটি প্যাটার্ন রিমুভ হয়ে যায়। পুনরায় মেমোরি কার্ড ঢুকিয়ে গ্যালারি চেক করে বর্ণ। হ্যাঁ, এই তো জন্মদিনে তোলা কিছু ছবি। একটা একটা করে সবগুলো ছবি দেখানো হয় আফাফের আম্মুকে, কিন্তু উত্তর নেগেটিভ। সেই ছেলেটি কোনো ফটো ফ্রেমেই নেই। তুরানের দিকে তাকায় বর্ণ আর বলে ওঠে। কি বুঝলি? চিন্তায় পড়ে যায় তুরান, মাথা চুলকাতে থাকে। জহির আঙ্কেল পাশ থেকে উত্তর দেয়। স্পেশাল যে ছেলেটা ছবি তুলেছে ক্যামেরা দিয়ে, সে ছেলেটা ওই হবে। কংগ্রাচুলেশনস জহির আঙ্কেল। আন্টি, নাম জানলেন সেই ছেলেটার? না তো বাবা, নাম জানি না তো। ছেলেটা এই ছবিগুলোর ছেলেদের ভিতরে কার সাথে বেশি কথা বলেছিল? এই যে এই দুজনের সাথে। হাত দিয়ে দেখায় আফাফের আম্মু। অতঃপর বর্ণ বলে ওঠে। এদের দুজনকে কে চিনেন আপনি? একজনের ফোন নাম্বার আমার কাছে আছে। তাড়াতাড়ি দিন। অতঃপর বর্ণ আফাফের আম্মুর কাছ থেকে সেই ছেলেটির নাম্বারটা নিয়েই কল দেয়। কিছুক্ষণ দেওয়ার পর কলটি রিসিভ করে কেউ একজন। অতঃপর বর্ণ বলে ওঠে। আসসালামু আলাইকুম। আমি বর্ণ কাকে চাচ্ছেন আর আপনি কিভাবে নম্বর খোলেন? বলছি। আফাফের জন্মদিনে যে ছেলেটা ছবি তুলেছিল সে ছেলেটার গায়ে কি কালো শার্ট ছিল? আর ছেলেটা ফর্সা করে? হ্যাঁ, কিন্তু কেন জিজ্ঞেস করছেন? কোনো কিছু কি হয়েছে? আফাফের খুনের তদন্তের জন্য। ও জি স্যার, কিন্তু কিন্তু কি? কাল বিকেলে নর্দমার ভিতর ওর মানে শামীমের লাশ পাওয়া গিয়েছে। শামীম খুন হয়েছে। লাশ পাওয়া গিয়েছে নর্দমার ভেতরে। ওয়ারী থানায় মামলা দায়ের করা হয়েছে। পোস্টমর্টম রিপোর্টের উত্তর ভরসা করে লাভ নাই। পানিতে লাশ থাকলে খুনির সব চিহ্ন ধুয়ে মুছে যায়। সকাল 7টা। নিজের বাসার চেয়ারে বসে চোখ বুজে আছে বর্ণ। সামনে তুরাক চুপচাপ দাঁড়িয়ে। জহির আঙ্কেলের শরীর খারাপ, আসেনি এখনো। আজ হয়তো আসবে না। অনেকক্ষণ যাবৎ নীরবতা ভেঙে তুরাক বলে উঠল। কি ভাবছেন? মিলছে না তুরান, কিচ্ছু মিলছে না। যা ভেবেছিলাম তার সব ভুল, সব। তুই তোর ঘরে যা, আমাকে একটু একা থাকতে দে। অতঃপর তুরাক চলে যায়। কিছুক্ষণ পর গায়ে চাদর জড়িয়ে একাই নেমে পড়ে বর্ণ। সোজা চলে যায় শামীমের বাড়িতে। শামীমের মা আফাফের মায়ের মতো অতটা ভেঙে পড়েনি। বর্ণ শামীমের আম্মুর কাছ থেকে অনেক কিছুই জেনে নিল। শামীম আফাফের ভালো বন্ধুও ছিল। শামীমরা আফাফদের মতো অনেক বড় লোক না হলেও মোটামুটি ভালোই টাকা পয়সা আছে তাদের। পাড়া প্রতিবেশীদের কাছ থেকে খোঁজ খবর নিয়ে বর্ণ জানতে পারে অনেক কিছুই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কে বলছেন? আমি বর্ণ, প্রাইভেট ইনভেস্টিগেটর। আমার কাছে কেন ফোন দিয়েছেন? কোনো সমস্যা? আপনি তো নাবিলার কাজিন, অর্নি, তাই না? হ্যাঁ, কেন? আপনার সাথে ইমিডিয়েটলি দেখা করতে চাই। আপনি বাসে থাকবেন কখন? সরি ভাইয়া, আমি তো আপনাকে চিনি না। এখন আসলে একা আসবো। ফোন নাম্বার জোগাড় করেছি। বাসার ঠিকানা কষ্ট করে জোগাড় করতে হলে কিন্তু পুলিশ নিয়ে আসতে বাধ্য হব।
আচ্ছা, আমি আপনার সাথে বাইরে মিট করি। কোথায় দেখা করবেন? সময় এবং জায়গা বলুন। কফির কাপে চুমুক দিতে দিতে তুরানকে ডাক দিল বর্ণ। গলায় এই টোনটা তুরানের চেনা। ও বুঝতে পারে কোনো এক রহস্যের জট হয়তো আলগা হয়েছে। দৌড়ে আসে তুরান, এসেই বলে ওঠে, বর্ণ ভাই, সারাদিন কোথায় ছিলেন? কি করছেন? কিছু আপডেট কি আছে? অনেক রহস্য রে। কোথা থেকে বলা শুরু করব বলতো? একেবারে শিকড় থেকে। আচ্ছা শোন তবে, কিন্তু আমি কথা বলার ভেতর কথা বললে কিন্তু সেখানেই থেমে যাব। হঠাৎই কলিং বেল বুঝে ওঠে। জহির আঙ্কেল এসেছে, দরজা খোল যা। চাদর মুড়ি দিয়ে কাশি দিতে দিতে হাজির হয় জহির আঙ্কেল। অতঃপর জহির আঙ্কেল বলে ওঠে, পর্ণ, তুরান, কেমন আছো তোমরা? নিজের অসুখ হয়েছে জিজ্ঞেস করছো আমরা কেমন আছি? কেন, আমি অন্য সময়ে জিজ্ঞাসা করি না? আলবাত না। এসব কথা বাদ দাও। কোন সুরহা করতে পারলে? অনেকটাই। বলো বলো। ঘটনা এক, 2 বছর আগের কথা। নাবিলা নামের কারো একজনের সাথে শামীম নামের একটা ছেলের প্রেমের সম্পর্ক শুরু হয়। ক্লাসমেট ছিল দুজনেই, সেম এজ রিলেশনশিপ। ঘটনা 2, রিলেশনশিপ শুরু হওয়ার আনুমানিক 7 মাস পরে নাবিলা তার বাবার আলমারি থেকে 2 লাখ টাকা চুরি হয়। কাজের লোকদের পিটানো হয়, ওদের বের করে দিয়ে নতুন কাজের লোক রাখা হয়। এর ঠিক কয়েকদিন পর আসরের নামাজ পড়ে বের হওয়ার সময় ওদের বাসায় দুজন কাজের লোক নাবিলার বাবাকে রাস্তার মাঝে এলোপাথারি চড় থাপ্পড় মেরে পালায়। নাবিলারা স্থানীয় বাসিন্দা হওয়ায় ওর বাবাকে অনেকেই চিনত। পাবলিক প্লেসে মার খাবার মান সম্মান ধুলোয় মিশে যাওয়ার পর ওর বাবা অনেকটাই ভেঙে পড়েছিলেন। এর আরও 3 মাস পরে আবারও 2 লাখ টাকা চুরি হয় এবং নাবিলা টাকা চুরি করে ধরা পড়ে। পরে চাপের মুখে নাবিলা স্বীকার করে আগের বার টাকা চুরি নাবিলাই করছিল। মেয়ের এমন অবনতি দেখে আর পূর্বে তার মান সম্মান নষ্টের পেছনে নাবিলা দায়ী হবার ওকে বেধড়ক পেটানো হয়। টাকা চুরি করার কারণ জানতে চাইলে ও সত্য বলতে বাধ্য হয়। শামীম তার এক পরিচিত ভাইয়ের বাসায় নাবিলাকে নিয়ে গিয়ে ওর সাথে শারীরিক সম্পর্ক করে। পরে সেই ভাই ও শামীম এবং নাবিলাকে ফাঁদে ফেলে নাবিলাকে তার সাথে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করে এবং ভিডিও ধারণ করে রাখে। পরবর্তীতে সে ভিডিও ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে শামীমের পরিচিত ভাই নাবিলার সাথে কন্টিনিউয়াসলি ফিজিক্যাল রিলেশন চালাতে থাকে এবং ব্ল্যাকমেল করে টাকার জন্য। একটা মেয়ের বাবার কাছে এর চেয়ে খারাপ খবর আর কি হতে পারে? নাবিলার বাবা তাৎক্ষণিকভাবে পুলিশের কাছে মামলা দায়ের করেন। পুলিশ শামীম এবং সেই ভাইটিকে আটক করে নাবিলাকে মেডিকেল টেস্টের জন্য পাঠায়। মেডিকেলের টেস্টের জন্য যার কাছে নাবিলাকে পাঠানো হয়েছে সে হচ্ছেন ডক্টর দিন ইসলাম, আফাফের বাবা। টাকা খেয়ে রিপোর্ট বদলান তিনি। কেস উঠিয়ে দিতে বাধ্য হন নাবিলার বাবা। তার কয়েকদিন পরেই নাবিলা সুইসাইড করে। তার সাথে একটা সুইসাইড নোটও ছিল, একটা কবিতা। সেই মেয়েটা আকাশ কালো চুল ছিল, খোপায় গোজা মাতাল করা ফুল ছিল। সেই মেয়েটার কাল সকালে স্কুল ছিল, আজ মেয়েটা সিলিং ফ্যানে ঝুল ছিল। ওই মেয়েটা মেয়ে হওয়াই ভুল ছিল, এই মেয়েটা নারী হতে বাড়ছিল। ওদের ভাষায় তার রূপেতে ধার ছিল। নদীর শরীর খুব স্বাভাবিক বাঘ ছিল, নদীর পাড়ে সেই লোভী কাক ছিল। এই মেয়েটার মাংস ছিল জানতো না, জানলে কি আর মায়ের কথা মানতো না? এই মেয়েটার মানুষ হবার পণ ছিল, এই মেয়েটার শরীরটা তার ভুল ছিল। এই মেয়েটার শূন্য চোখের দৃষ্টিতে রক্তে ভিজে আকাশ দেখে বৃষ্টিতে। এই মেয়েটার কেউ ছিল না তারপরে। মানুষ মরে একেবারে, সে রোজ মরে। কুকুরগুলো দেখলে তাকে রোজ হাসে। এই মেয়েটার মেয়ে হওয়াটাই ভুল ছিল। জহির আঙ্কেল সিগারেট ধরায়। তুরাক চুপ করে বসে আছে। বর্ণ আবার বলা শুরু করে, শামীমের এক বন্ধুর কাছ থেকে নাবিলার কথা জানতে পারি। নাবিলা আর বর্ণ ক্লাসমেট ছিল। নাবিলার কাজিনের নাম্বার জোগাড় করতে কষ্ট হলেও সম্ভব হয়। সেখান থেকে নাবিলার মায়ের কাছে যাওয়া। প্রথমে কিছু না বললেও জোর করার পর তার থেকে সবকিছু জানতে পারি। তবে আসল খুনি শামীমকে ইউজ করে আফাফকে খুন করেছে এটা নিশ্চিত। পরে ব্ল্যাকমেল করে শামীমকে খুন করে। আফাফকে কিভাবে মারা হয়েছিল সেটা জানতে পারবো খুনি ধরা পড়লে। হঠাৎ করে তুরান বলে ওঠে, তাহলে নিশ্চয়ই সেদিনের যে লাশটা পাওয়া গিয়েছে, কানে রড ঢুকিয়ে মার্ডার, সেই লাশটা শামীমের সেই পরিচিত বড় ভাইয়ের, তাই না? সেটাই হওয়ার কথা তুরান, কিন্তু খুনগুলো করলো কে? নাবিলার বাবা। নাবিলার সুইসাইডের পর 3 মাস পর হার্ট অ্যাটাক করেছেন তিনি। নাবিলার ভাই? নেই। তবে কেউ একজন যে এই সমস্ত কাহিনী জানে।
বর্ণ, তোমার আন্টি আজ গরুর গোশত রান্না করেছে, তোমাকে দাওয়াত দিয়েছে। থমথমে গলায় বলেন জহির আঙ্কেল। তুরান, যাবি? চলো, না গেলে আন্টি মন খারাপ করবে। দাওয়াত খেতে গিয়ে সব ভুলিস না। চিন্তা করতে থাক কে খুনগুলো করতে পারে। তবে এমন কেউ খুনটা করেছে যে খুব চালাক, ভালো এডুকেটেডও বটে। ডাক্তারকে না মেরে ডাক্তারের ছেলেকে মারলো কেন? হতে পারে ছেলেটা হিমু ভক্ত। খাবার টেবিলে তুরান, বর্ণ, জহির আঙ্কেল। বাসায় অতিরিক্ত কাজের লোক না থাকায় খাবার দেবার ভারটা গিয়ে পড়েছে আন্টির উপর। বেশ কয়েক বছর আগে আন্টি হঠাৎ করেই হরমোনের সমস্যায় ভুগে অ্যাড্রোমেস্টিসিন রোগে আক্রান্ত হয়ে পড়েন। ডক্টর পরামর্শ দেন স্বামী স্ত্রীর মাঝে যে স্বাভাবিক মিলন হয় তা থেকে বিরত থাকতে হবে, না থাকলে আন্টির ক্যান্সার হয়ে যেতে পারে। একজন হাজবেন্ডের জন্য এর প্রস্তাব মেনে নেওয়া কঠিন হলেও জহির আঙ্কেল তার অসুস্থ স্ত্রীকে ছেড়ে যাননি। শারীরিক চাহিদা সে ভালোবাসার কাছে নস্যি ব্যাপার, তা এই কামলসদের দেখলেই বোঝা যায়। আঙ্কেলের কাছ থেকে জানা যায় আন্টি নাকি এই ঘটনা জানতে পারার পর রাতে না ঘুমিয়ে বিছানায় পাশ ফিরে প্রচন্ড রকম কান্নাকাটি করত। এই কষ্টটা আসলে একটা মেয়েই বুঝতে পারে। নিজের সবচেয়ে কাছের মানুষের কাছ থেকে নিজেকে অপরাধী ভাবত। সে ধরেই নিয়েছিল আঙ্কেল আরেকটা বিয়ে করবেন, তিনি আঙ্কেলকে হারিয়ে ফেলবেন হয়তো। কিন্তু না, বরং আঙ্কেল তার চাকরি ছেড়ে দেন, জমানো টাকা দিয়ে বেরিয়ে পড়েন দেশ বিদেশে বিভিন্ন সুন্দর সুন্দর জায়গায় ঘুরে বেড়ান। একদিন আঙ্কেলকে হঠাৎ আন্টি জড়িয়ে ধরে নাকি বলেছিলেন, আমি এই পৃথিবীতেই জান্নাত পেয়ে গেছি, আমার আর কোনো জান্নাতের প্রয়োজন নেই। সেদিন তারা দুজনেই কেঁদেছিলেন আনন্দে। আজ তারা বয়সের ভারে অনেকটাই নুয়ে পড়েছেন। এখন তাদের কথায় কথায় ঝগড়া হয়, তবে এই ঝগড়া খুনসুটির ঝগড়া, ভালোবাসার সেই প্রথম দিনগুলোর মতো। স্বাভাবিকভাবেই তারা নিঃসন্তান, কিন্তু বর্ণ ও তুরান যেন তাদের সন্তানের অভাব কিছুটা হলেও দূর করেছে। তুমি গরুর মাংসে লবণ আর একটু বেশি দিতে পারলে না? কেমন পাঞ্চে লাগছে। জহির আঙ্কেল বিরক্তি নিয়ে উক্ত কথাটি বলে। মেয়েদের রান্না নিয়ে বাজে মন্তব্য করলে তারা চটজলদি খেপে যায়, এটা মেয়েদের অভ্যাসগত সত্য। অতঃপর জহির আঙ্কেল মিসেসকে বলে ওঠে, ভালো রান্না করতে পারে এমন কাউকে বিয়ে করলেই তো ভালো হতো। হয়তো হতো। তোমার মতো কত ছেলে স্কুল লাইফে আমার পেছনে ঘুরছে জানো। আমারও ওদের কাউকে বিয়ে করা উচিত ছিল। একজন তো ছিল ইয়া বড় পালোয়ান, আমাকে রাস্তায় কেউ কিছু বললে মেরে হাড্ডিগুটি ভেঙে দিত। তোমার চেয়েও আমাকে বেশি ভালোবাসতো, বুঝছো? তাদের এরকম ভালোবাসার ঝগড়া দেখে হঠাৎ করে বর্ণ বলে ওঠে, আন্টি, আন্টি, এক সেকেন্ড, থামেন থামেন। আবার বলেন, আবার বলেন। কি বলবো বাবা? আপনার পালোয়ান বন্ধু আপনাকে ভালোবাসতো, আর কি করতো? আমাকে কেউ রাস্তায় কিছু বললে তাকে মারধর করতো। আপনাকে কেউ যদি খুন করতো আর তাকে যদি আপনার পালোয়ান বন্ধু চিনতো, তাহলে সে কি করতো? আমাকে খুন করলে ওই ছেলেটা তাকেও মেরে ফেলতো। হাসতে হাসতে মজার ছলে জবাব দিলেন আন্টি। এক্স্যাক্টলি, এটাই উত্তর, এটাই উত্তর। তুরান রহস্য ভরা কণ্ঠে বলে ওঠে, ভালোবাসার শক্তি অনেক, তুরান। তাহলে আর কি, কাল থেকে নাবিলকে কারা পছন্দ করতো তাদের খুঁজে বের করে জিজ্ঞাসাবাদ করব। দ্যাটস ইট। এই রাস্তাটা তো আমিও দেখতে পাচ্ছি, যে রাস্তাটা দেখছি না সেটা খুঁজে বের করো। খাওয়াটা আগে খেয়ে নাও তো বাবা, তারপর তোমাদের হেয়ালিপনা করবে। এখন চুপচাপ খাও। তিনজনই ভাবুক ব্যক্তি, মাথা এক বস্তা ভাবনা নিয়ে খাওয়া শেষ করে। সেদিন রাতে খাবার পর বর্ণের আর বাড়ি ফেরা হয় না। দোতলা বাসার ছাদে তিনজনই আলোচনায় বসে। বর্ণ বলে, তুরান, বলতো শুরু থেকে ঘটনাটা। অতঃপর তুরন শুরু করে বলতে আরম্ভ করে, প্রেম, ফাঁদ, ব্ল্যাকমেল, ধর্ষণ, রিপোর্টের পরিবর্তন, আত্মহত্যা, খুন। কি রকম ফাঁদ ছিল? হয়তো আগে থেকেই প্ল্যান করা। ভিডিও রেকর্ডিং। কাল একবার আফাপের বাবার কাছে যেতে হবে গিট্টু খুলতে। প্রেমিক খোঁজার চেয়ে আমাদের জন্য ভিকটিম খোঁজা সহজ। ভিকটিম খুঁজবো মানে? ও আপনি বুঝবেন না জহির বাবু। একটু পর আন্টি আসে, এসেই বলে, পুলিশ যে কাজ করতে পারেনি তা যদি একটা ছেলে করে তবে সমস্যা কোথায়? তোমরা ওর পিছনে লাগছো কেন? আইন নিজের হাতে তুলে নেওয়া অন্যায়।
এক কথায় দুই কথায় রাত গভীর হয়। পরের দিন সকালে গাড়ি নিয়ে বর্ণ, তুরান ও জহির আঙ্কেল হাজির হন আফাপের বাবার চেম্বারে। আফাপের বাবার চেম্বারে তেমন ভিড় নেই। চেম্বারের সাথে লাগানো একটি ল্যাবরেটরিতে তাকে খুঁজে পাওয়া যায়। চিকিৎসা কাজ এখন করেন না বললেই চলে। পুত্র শোকে তিনি এখন পাগল প্রায়। বর্ণ দূর থেকে দেখার পরেই তাকে উদ্দেশ্য করে বলে ওঠে, যে বাবার পাপ কাজের জন্য ছেলেকে বিদায় নিতে হয় পৃথিবী ছেড়ে, সে একজন কুলাঙ্গার বাবা। এই ছেলে, এই তুমি কাকে কি বলছো? আপাপের বাবার কথা শুনে তারা ছুটে আসে আপাপের বাবার কাছে। অতঃপর বর্ণ বলে ওঠে, কত লক্ষ টাকা খেয়েছিলেন নাবিলা ধর্ষণের রিপোর্ট বদলাতে? এই কথা শুনে চমকে ওঠেন আপাপের বাবা আর আমতা আমতা গলায় বলে উঠল, মানে কি বলছো তুমি? টাকা পয়সা কি কম ছিল আপনার? নাবিলার বাবা নাবিলার মৃত্যুর পর যে কষ্ট পেয়েছিল তা এখন আপনি পাচ্ছেন। আপনার ছেলের খুনি কিন্তু ভালোই স্মার্ট। কে খুন করেছে আমার ছেলেকে? নাবিলার কোনো শুভাকাঙ্ক্ষী হয়তো। হ্যাঁ, আমি টাকা খেয়েছি, কিন্তু আমি রিপোর্ট বদলাতে রাজি না হলে ওই পুলিশ অফিসার অন্য কাউকে তো ঠিকই খুঁজে নিত। কোন পুলিশ অফিসার? দেলোয়ার খান্না, ওয়ারি থানার বর্তমান এসআই। 3 লক্ষ টাকা দিয়ে আমাকে বলেছিল রিপোর্ট চেঞ্জ করতে। অতঃপর আপাপের বাবার মুখে এই কথা শুনে বর্ণ ডাক দেয়, তুরান, জি ভাই। ওয়ারি থানার এসআই এর ডাটা বের কর। এখনই যা। উনি কোথায় থাকে, কি করে, সব বের কর। আমি পরে তোর সাথে ফোনে যোগাযোগ করছি। বর্ণের আদেশ পেয়ে ছুটে যায় তুরান। অতঃপর বর্ণ আপাপের বাবাকে বলতে লাগলো, আফাফের খুনিকে তা বের করতে চাইলে মুখটাকে বন্ধ রাখবেন আশা করি। আমি নিজেই গিয়ে পুলিশের কাছে ধরা দিব। এই পাপের শাস্তি আমার প্রাপ্য। কান্না করতে করতে বললেন আফাফের বাবা। এখন না, সময় হয়নি এখনো। এখন এমন কিছু করলে আমরা ওর খুনিকে ধরতে পারবো না। এটা বলে আপাপের বাবার কাছ থেকে বিদায় নিয়ে সরাসরি এসআই দেলোয়ার খানের কাছে যায় বর্ণ। দেলোয়ার খানকে এর আগেও একবার দেখেছিল সে। সেখানে গিয়েই বলে ওঠে, আসসালামু আলাইকুম, আমি বর্ণ। নাম শুনেছি তোমার, বর্ণ। হঠাৎ এখানে? কয়েকদিন আগে দুটো লাশ পাওয়া গিয়েছিল, একটা নর্দমায় আর একটা গাছের সাথে বাঁধা অবস্থায়। কোনো সুরাহা করতে পারলেন? জানো বর্ণ, আপনার চেয়ে এই খুনিকে খুঁজে বের করা আমার বেশি দরকার। তা তো দরকার হবেই। মানে? না মানে কিছু না, আপনাদের বেতনই তো দেয়া হয় এজন্য। তা তুমি কিছু পেলে? আমি যা পেয়েছি তা অকার্যকর। ফোর্স লাগলে জানাবে কিন্তু। না, ধন্যবাদ। আমাকে সাহায্য করার জন্য আমার নিজে থানার ফোর্স রেডি আছে। আচ্ছা, একটা প্রশ্ন করি। করো। আপনার ঘড়িটা কোথা থেকে কিনেছেন? কেন? সুন্দর, খুব সুন্দর রোলেক্স ঘড়ি। আমিও যেতাম দোকানটায়। দোকানের ঠিকানাটা প্লিজ লিখে দিন। ঠিকানা নিয়ে বাইরে আসে বর্ণ। তরুণকে ফোন দেয় সে। কোনো আপডেট পেলি? হ্যাঁ, আর কোনো কিছু জানার দরকার নেই, লাগবে না। একটা ঠিকানা দিচ্ছি ঘড়ির দোকানের, তুই তাড়াতাড়ি যা, গিয়ে আমাকে ফোন দে। আচ্ছা, এসএমএস করেন ঠিকানা। বর্ণের নির্দেশে ঘড়ির দোকানে গিয়ে দেলোয়ার খান্নার কাছে ঘড়ি বিক্রি করার ডিসিশন জানে তুরন। বর্ণের কথা মতো খোঁজ নিয়ে জানতে পারে সেদিন কার্ড নিয়ে বিল পে করেছিল দেলোয়ার খান্না। তুরান কার্ড নাম্বার তুলে নিয়ে আসে। দীর্ঘ 5 দিন দেলোয়ার খান্নাকে ফলো করার পর আজ সেই দিন আসে। রাত 11:30 দিকে হাতে ব্যাগ নিয়ে সিভিল পোশাকে বেরিয়ে পড়েছে দেলোয়ার খান্না। চোখে মুখে এমন একটা ব্যস্ততা যেন পালাতে পারলেই বাঁচে। ওকে ফলো করতে করতে বর্ণ তুরানো সামনে আগায়। দীর্ঘ অনেকক্ষণ হাঁটার পর একটা দ্বিতলা বাসার সামনে এসে দাঁড়ায় তারা। ছোট্ট বাসার এক কোণে দাঁড়িয়ে আছে, তার সামনে দাঁড়িয়ে আছে দেলোয়ার খান্না এবং লুকায়িত অবস্থায় ছায়ার মতো দেলোয়ার খান্নার পেছনে বর্ণ ও তুরান। হঠাৎ বর্ণ তুরানকে বলে ওঠে, তুই যত তাড়াতাড়ি পারো পুলিশকে খবর দে। আমি গেলাম। বলেই বর্ণ দৌড়ে বাড়ির পিছন দিকে চলে যায়। তুরান পুলিশকে ফোন দিয়ে ঠিকানা দেয়। চট জলদি ফোর্স পাঠাতে বলে। দেলোয়ার খান্না বাসায় দরজায় নক করে। দরজা খুলে দেয় মধ্যবয়সী এক মহিলা। অতঃপর দেলোয়ার খান্না সাহেব বলে ওঠে, আপনার ছেলের নাম সাইব, তাই না? হ্যাঁ, কেন? ও কোথায় আছে? বাসার ভেতরে। ওকে খুঁজছেন কেন? আমি পুলিশের এসআই দেলোয়ার খান্না। কিছু খুন হয়েছে কয়েকদিন আগে,
কিছু জিজ্ঞাসাবাদ ছিল। ভয় নেই, ও নির্দোষ। কিছু তথ্য জানবো শুধু। সাইফকে ডাক দিব? না, সাইফের রুমে যাচ্ছি আমি। সাইফের রুম কোথায়? সাইফের মায়ের কপালে চিন্তার ভাঁজ পড়ে। বাসার ভেতরে ঢুকে যায় খান্না, তারপর বলে ওঠে। আঙুলের ইশারায় দেখিয়ে দেয় সাহেবের মা। সাহেব বিছানায় শুয়ে বই পড়ছিল। খান্নাকে দেখেই লাফ মেরে বিছানার ওপাশে চলে যায়। ঝটপট রিভলভার বের করে সাইলেন্সার লাগিয়ে সাহেবকে গুলি করতে যাবে, ঠিক এমন সময় হাতের কবজিতে একটা চাকু বিঁধে এফুর ওফুর হয়ে যায়। হাত থেকে রিভলভার ছিটকে যায়। মুহূর্তের মধ্যেই ঝাঁপিয়ে পড়ে, রিভলভারটা হাতে নেয় বর্ণ। সোজা তাক করে দেলোয়ার খান্নার দিকে আর বলে, বলুন মিস্টার দিলওয়ার খান্না, ওরফে সোহাইব খান্না, ওকে খুন করতে চাচ্ছেন কেন? হাতের কবজি ধরে গোঙাতে থাকা দেলোয়ার খান্না জবাব দেয়, জানলে কি করে? সবকিছুই ঠিক ছিল, কিন্তু দেলোয়ার খান্না মোটা কাচের চশমা পরতো। আপনার চশমার কাঁচটা পাতলা না হলে আমার সন্দেহই আসতো না যে আপনি দেলোয়ার খান্না নন। এরপর আপনার ক্রেডিট কার্ডের নাম্বার থেকে বাড়ির ঠিকানা এবং সেখান থেকে জানতে পারি আপনি তার যমজ ভাই। দিলওয়ার খান্নার লাশ কোথায় মিস্টার শোয়েব? পাশে দাঁড়িয়ে থাকা সাহেব নির্লিপ্ত গলায় বলে, কয়েকদিন আগেই ওকে মেরে মাটিতে পুঁতে দিয়েছি। আমার ভাই দেলোয়ার, শাহিন আফাফ এবং বাবু খুন হওয়ার পরপরই ভয় পেয়েছিল নাবিলার উপর অন্যায়ের প্রতিশোধ নিতেই এই খুনগুলো করা হয়েছিল। এটা সে বুঝতে পেরেছিল। ভয়ে ও আমাকে ফোন দেয়। আমি বাড়ি থেকে ভাইয়ের কাছে আসি। সেদিন সন্ধ্যায় আমি একটা চিরকুট পাই। সেখানে লেখা ছিল দেলোয়ার খান্নাকে কোথায় পুঁতে রাখা হয়েছে। পরে আমি ঠিক করি এর প্রতিশোধ নিব। এই ছেলেটার কিছু তথ্য খান্না বের করে রেখে গিয়েছিল। সেই ক্লু ধরেই ওকে 5 দিন পর খুঁজে বের করেছি। আমাকে রিভলভারটা দাও বর্ণ, ওর খুলি আমি উড়িয়ে দেব। ভাই, এর হত্যার প্রতিশোধটা আমি নিজ হাতে নিতে চাই বর্ণ। রিভলভারটা দাও। আইন নিজের হাতে তুলে না নেওয়াই উত্তম। আফাফকে কিভাবে খুন করেছো? ওকে বিছানার চাদর পেঁচিয়ে, তারপর মাথাটা পলিথিনে ঢুকিয়ে পলিথিনের মুখ বন্ধ করে দেই, যাতে বাতাস ভিতরে ঢুকতে না পারে। কাজ শেষ 6 মিনিটেই। চিৎকার করেনি? সুযোগ পাইনি। গলার ডোকাল কর্ড হাত দিয়ে এমনভাবে চেপে ধরেছিলাম, সব শব্দ আসছিল ফেসফেসিয়ে। ঘুমের ঘোরে থাকা ওর বাবা মা কিছুই শোনেনি। মুচকি হাসি দেয় বর্ণ। হয়তো পুলিশ এসে গিয়েছে নিচে। দুজন অপরাধী ব্যক্তিকে আটক করা হয় এখনই। অপরাধের পরিমাণের ওপর ভিত্তি করে পাবে শাস্তি। শেষ হলো এই পাপী দুনিয়ার আরেকটি পাপ চক্র। ঝরে গেল কিছু প্রাণ, শূন্য করে দিয়ে গেল কিছু স্থান। আজ হয়তো অঝরে কাঁদবেন সাইফের মা। সবকিছুই কেমন যেন একটা গোল চক্রে আবদ্ধ। শেষমেশ একটা প্রশ্ন ছুড়ে দিল বর্ণ। নাবিলা তোমার কি হয় সাইব? ভালোবাসার মানুষ। সাহেব হাসি মাখা মুখে বলে ওঠে, গল্পটি কেমন হয়েছে জানাতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা থাকলে সামনে আরো থ্রিলার গল্প উপহার দিতে চেষ্টা করব। ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। পরবর্তী গল্প আসা পর্যন্ত আল্লাহ হাফেজ।